তো আমরা শেষ ক্লাসে রয়েস আইডেন্টিটি এবং বিভিন্ন যে ফাংশন গুলো আছে যেগুলো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের দুটো ফাংশন, একটা হলো ডিমান্ড ফাংশন পার্সিয়াল ডিমান্ড ফাংশন, আর একটা হলো ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। আর এর যে ডুয়াল প্রবলেম ছিল যেটাকে বলেছিলাম আমরা এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম, সেখান থেকে দুটো ফাংশন পেয়েছিলাম আমরা, একটা হিচিয়ান ডিমান্ড আর একটা হলো এক্সপেন্ডিচার ফাংশন। এই চারটা ফাংশনের মধ্যকার যে সম্পর্ক, একটা ফাংশন থেকে কিভাবে অন্য ফাংশনে যাওয়া যায়, কিভাবে আমরা ফর এক্সাম্পল ওয়ারলেসেন ডিমান্ড থেকে কিভাবে আমরা হিচিয়ান ডিমান্ডে আসতে পারি, কিংবা হিচিয়ান ডিমান্ড থেকে ওয়ারলেসেন ডিমান্ডে যেতে পারি, কিংবা এক্সপেন্ডিচার ফাংশন থেকে আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনে আসতে পারি, কিংবা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন থেকে এক্সপেন্ডিচার ফাংশনে রিকভার করতে পারি। এই চারটা ফাংশনের মধ্যেকার যে ইন্টার রিলেশনশিপ সেটা আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, এই কনজিউমার থিওরিজ। কনজিউমার থিওরিতে আমাদের বড় অংশ জুড়ে থাকবে এই কোর্সের, আসলে প্রায় 50% মতো কনজিউমার থিওরির উপরেই থাকবে আমাদের আলোচনা। তো আমরা এখন মূলত এই বিগত কয়েকটা ক্লাসে প্রেফারেন্স ম্যাক্সিমাইজেশন বা প্রেফারেন্স বেস থিওরি নিয়ে আলোচনা করছি। তো আমরা এটা শেষ করার পর আমরা চয়েস বেস থিওরি নিয়ে কিছু আলোচনা করব, তারপর আমরা প্রোডাকশন থিওরিতে যাব, তারপর আমরা আবার কনজিউমার থিওরিতে ফিরে আসবো, তবে সেখানে আনসার্টেনিটি থাকবে সেখানে। তারপর আমরা থিওরিটিক্যাল মডেল এবং ওয়েলফেয়ার অ্যানালিসিস দিয়ে আমরা শেষ করার চেষ্টা করব। তো আমরা আজকে যে বিশেষ প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় ইন্টিগ্রেবিলিটি প্রবলেম। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, উত্তর কি সেটা আমরা দেখার চেষ্টা করব। ইন্টিগ্রেবিলিটি প্রবলেমটা হলো যে এটা একটা প্রশ্নের উত্তর খোঁজা হয় এখানে। প্রশ্নটা হলো যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, যেটা আমরা পড়েছি ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ম্যাক্সিমাইজেশন প্রবলেমের থেকে আমরা যে ডিমান্ড ফাংশনটা পাই, সেই ডিমান্ড ফাংশন কতগুলো রেস্ট্রিকশন মেনে চলে, কতগুলো প্রপার্টিজ মেনে চলে। যেমন এটা হোমোজেনাস অফ ডিগ্রি 0, তারপরে এটা একটা সাবস্টিটিউশন ম্যাট্রিক্স আছে যেটা নেগেটিভ এবং সিমেট্রিক, ডিগ্রি সিমেট্রিক ম্যাট্রিক্স এবং সিমেট্রিক, এরকম বেশ কয়েকটা, এটা ওয়ারলেস তো মেনে চলে। এই ধরনের কিছু প্রপার্টিজ আমরা দেখেছি যে, অর্থাৎ ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা যে ওয়ারলেসের ডিমান্ড পেয়েছি, সেই ওয়ারলেসের ডিমান্ডের কতগুলো বৈশিষ্ট্য আছে, প্রপার্টিজ আছে, কেমন ডিমান্ড ফাংশনটা কতগুলো বৈশিষ্ট্য মেনে চলে। তো এখন যদি প্রশ্ন করা হয়, আমরা একটা ডিমান্ড ফাংশন দেখলাম, অবজার্ভ করলাম, বা একটা ডিমান্ড ফাংশন আমরা লিখলাম, লেখার পরে দেখলাম যে এটাকে আমরা এই যে রেস্ট্রিকশন গুলো মেনে চলে, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের মাধ্যমে যে ডিমান্ড ফাংশন পাওয়া যায়, যে রেস্ট্রিকশন গুলো মেনে চলে, তো আমরা আরবিট্রারিলি একটা ডিমান্ড ফাংশন নিয়ে যদি দেখি ওই ডিমান্ড ফাংশনটাও রেস্ট্রিকশন গুলো মেনে চলছে, কেমন, তাহলে আমরা কি ধরে নিতে পারবো যে এই আরবিট্রারিলি যে ডিমান্ড ফাংশনটা আমরা নিয়েছি, যেটা আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে পাইনি, তাহলে এই অবজার্ভ ডিমান্ড ফাংশন বা রিটেন ডিমান্ড ফাংশন যেটা আমরা কনসিডার করছি, সেই ডিমান্ড ফাংশনটা যেহেতু রেস্ট্রিকশন গুলো মেনে চলছে, সুতরাং এই ডিমান্ড ফাংশনটা কি এর ব্যাকগ্রাউন্ডে কোনো ইউটিলিটি ফাংশন আছে কিনা, কেমন, বা এটা থাকলে সেটা রিকভার করা যাবে কিনা, পে করা যাবে কিনা। অর্থাৎ প্রবলেমটাকে আমরা উল্টিয়ে বলছি, প্রবলেমটাকে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমে একটা ইউটিলিটি ফাংশন ধরে নিয়ে সেখান থেকে ডিমান্ড ফাংশন ডিরাইভ করেছি, কেমন। তো এখন আমরা বলছি যে একটা ডিমান্ড ফাংশন একটা আছে, এই ডিমান্ড ফাংশন থেকে আমরা ইউটিলিটি ফাংশনটা রিকভার করতে পারবো কিনা, ইউটিলিটি ফাংশনটা আমরা ফেরত পাবো কিনা, বের করতে পারবো কিনা, কেমন। এই প্রশ্নটাকেই বলা হয় এই প্রবলেমটাকে বলা হয়, আমরা পাবো কিনা সেটা বের করা যাবে কিনা, সেই প্রবলেমটাকে বলা হয় ইন্টিগ্রেবিলিটি প্রবলেম। ঠিক এই জন্যই বলা হয় ইন্টিগ্রেবিলিটি প্রবলেম, কারণ এইটা পাওয়ার জন্য এটা আমাদেরকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। এটার মধ্যে পাওয়ার জন্য আমরা দেখবো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটা সলভ করে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ইউটিলিটি ফাংশনটা আছে সেটা রিকভার করা যায়। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয় অনেক পর্যায়ে, অর্থাৎ আমাদেরকে একটা ফাংশনকে একটা ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করে আমাদের অরিজিনাল ফাংশনটা বের করতে হয়। এই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেবিলিটি প্রবলেম, ইন্টিগ্রেবল কিনা এই ফাংশনটা সেটা বের করার চেষ্টা করা হয়। তো এই যে ইন্টিগ্রেবিলিটি প্রবলেম, এটা কিছু এটা শুধুমাত্র যে থিওরিটিক্যাল পারপোজে করা হয় তা না, এটার কিছু বাস্তব গুরুত্ব আছে। এটা আসলে থিওরিটিক্যাল ইম্পর্টেন্সও আছে এবং
কিছু প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স আছে। তো আমি যদি সংক্ষেপে লিখি যে ইম্পর্টেন্সটা হলো এই প্রবলেমের, এক নম্বর হলো থিওরিটিক্যাল ইম্পর্টেন্স হলো এটা হলো যে আমরা যে যে আমরা প্রেফারেন্স রিলেশন বা ইকুইটি ফাংশন সলভ করে যে ডিমান্ড ফাংশন পাচ্ছি এবং তার উপর কিছু রেস্ট্রিকশন আমরা ইম্পোজ করছি বা রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি তার উপরে। এই রেস্ট্রিকশন গুলো শুধুমাত্র ইকুইটি ফাংশনটা সলভ করে পাওয়া যায় সেটাই ইঙ্গিত করে না, এটাও ইঙ্গিত করে যে ওই ডিমান্ড ফাংশন থেকে আমরা ইকুইটি ফাংশনও ফেরত দিতে পারবো। অর্থাৎ এই রেস্ট্রিকশন গুলো শুধুমাত্র ডিমান্ড ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য না, ডিমান্ড ফাংশন থেকে যে ইকুইটি ফাংশনে ফিরে যাওয়া সেক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে যে রেস্ট্রিকশন গুলো আমরা পাচ্ছি সেই রেস্ট্রিকশন গুলো the restrictions obtained with the details as আমি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। The restrictions obtained from the equity maximization problem from equity আমি সংক্ষেপে লিখছি equity maximization problem are not only necessary consequences of the problem, but is also are its consequences. দুদিক থেকে যায় এটা। যে রেস্ট্রিকশনগুলো পাওয়া যায় সেই রেস্ট্রিকশনগুলো শুধুমাত্র নেসেসারি কনসিকুয়েন্সেস না, অর্থাৎ ইকুয়েশন এস্টিমেশন প্রবলেম সলভ করলে যে এই কন্ডিশনগুলো পাওয়া যাবে তা না, এই কন্ডিশনগুলো থাকলে আমরা ইকুয়েশন ফাংশনে ফিরে যেতে পারবো ডিমান্ড ফাংশন থেকে, এটাই নিড করে। কেমন? এটা হলো আমাদের একটা থিওরিটিক্যাল ইম্পর্টেন্স। দুই নম্বর যে থিওরিটিক্যাল ইম্পর্টেন্স সেটা হলো যে এটা আমাদেরকে সাহায্য করে যে প্রথমে থিওরি অ্যানালিসিসে যে দুটো অ্যাপ্রোচ আছে, আমরা একটা অ্যাপ্রোচ নিয়ে পড়ছি, একটা অ্যাপ্রোচ আমরা হাত দেইনি, আমরা এটা শেষ করার পরে অন্য অ্যাপ্রোচটা আমরা সংক্ষেপে দেখব। তো এই অ্যাপ্রোচটা যে অ্যাপ্রোচটা আমরা করছি সেই অ্যাপ্রোচটাকে বলা হয় প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচ আছে যে অ্যাপ্রোচটাকে বলা হয় চয়েস বেসড অ্যাপ্রোচ, যেটা সিমনসনের ডিগ্রি প্রেফারেন্স থিওরি ইঙ্গিত করে। এই দুটো তত্ত্বের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা আমরা এই ইন্টিগ্রেটেড প্রবলেমের মাধ্যমে জানতে পারি। তাহলে এটা সেকেন্ড ইম্পর্টেন্সটা হলো it shows the difference between choice based approach and the preference based approach. It helps us understand the difference between preference based approach and যেটা আমরা প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ যেটা আমরা করছি ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমাদের ডিমান্ড ফাংশন বের করছি, এটাকে বলা হয় প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচ যেটা আমরা পরে পড়ব সেটাকে বলা হয় চয়েস বেসড অ্যাপ্রোচ। চয়েস বেসড অ্যাপ্রোচ। তাহলে এই ইন্টিগ্রেবিলিটি প্রবলেম আমাদেরকে এই দুটো অ্যাপ্রোচের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা বুঝতে সাহায্য করে। পার্থক্য হলো এরকম যে আমরা যদি ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করি, কেমন, সেখান থেকে আমরা যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স পাই সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা হলো নেগেটিভ সেমি ডেফিনিট এবং সিমেট্রিক, যেটা আমরা যখন স্লাটস্কি ইকুয়েশন পড়ছিলাম স্লাটস্কি ইকুয়েশনে আমরা সাবস্টিটিউশন ম্যাট্রিক্স বের করেছিলাম। সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সের যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ মধ্যে আমরা দেখেছি যে
এই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয় এবং নেগেটিভ সেমি ডেফিনিট হয়। নেগেটিভ সেমি ডেফিনিট মানে কি, ওই ম্যাট্রিক্সটার আগে পিছে দুটো ভেক্টর দিয়ে গুণ করলে, পজিটিভ ভেক্টর দিয়ে গুণ করলে একটা নাম্বার পাওয়া যায়, যেটা আমরা এইভাবে লিখি। নেগেটিভ সেমি ডেফিনিট হলো যে মনে করো এটা একটা ম্যাট্রিক্স, কেমন এক্স বা এসপি, মানে এটাকে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স মনে করো, কেমন আমি এখানে যদি একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করি, ভি একটা পজিটিভ ভেক্টর, ভি প্রাইম মনে করো, ভি গুণ করি, তো গুণ করলে একটা নাম্বার পাওয়া যাবে, একটা একটা এলিমেন্ট পাওয়া যাবে, কেমন মনে করতে সি পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের একটা রো, এলটা কলাম বা এলটা কলাম, কেমন এটা হচ্ছে এলটা রো এলটা কলাম, এল মানে কমোডিটি, নাম্বার অফ কমোডিটি, একটা ভেক্টর এলটা রো একটা কলাম আছে। তো এগুলো মাল্টিপ্লিকেবল, মানে এই দুটো সমান, এই দুটো সমান, কেমন এই গুণ করে, এখান থেকে গুণ করে আমরা যে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ডিমেনশন হবে কত, 1/1। এই গুণ করার পরে গুণফলটা ডিমেনশন সাধারণত বাম দিকের যে নাম্বারটা আছে এবং ডান দিকে যে নাম্বারটা আছে, এই গুণফলটা হচ্ছে একটা 1/1 ম্যাট্রিক্স, বা এটা একটা স্কেলার নাম্বার সি, 1/1 একটা আমরা রেজাল্ট পাবো গুণ করে। এই গুণফলটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি এই এসটা হচ্ছে কি, এসটা হলো একটা আমাদের নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, কেমন। আর এটা যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তখন এটাকে বলি আমরা নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স, এটাকে বলি আমরা, ঠিক আছে। আর যদি এটা গ্রেটার দেন হয় তখন বলি আমরা পজিটিভ ডেফিনিট, আর ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল টু হলে বলা হয় সেটাকে পজিটিভ সেমি ডেফিনিট বলা হয়। তাহলে একটা ম্যাট্রিক্স নেগেটিভ সেমি ডেফিনিট কিনা সেটা যাচাই করার বা ডিফাইন করার একটা সহজ উপায় হলো ওই ম্যাট্রিক্সটার আগে পিছে দুটো ভেক্টর দিয়ে গুণ করা। আগে একটা রো ভেক্টর দিয়ে, পরে একটা কলাম ভেক্টর দিয়ে গুণ করা। গুণ করলে আমরা একটা নাম্বার পাবো, স্কেলার নাম্বার পাবো। সেই স্কেলার নাম্বারটা যদি লেস দেন 0 হয় তাহলে আমরা এই এস ম্যাট্রিক্সটাকে, মাঝখানের ম্যাট্রিক্সটাকে বলবো আমরা নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। আর যদি এটা লেস দেন ইকুয়াল টু 0 হয়, 0 হতে পারে বা লেস দেন 0 হতে পারে, তখন সেটাকে বলি আমরা নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স। তাহলে এই যে ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেটা সলভ করে আমরা যে সলভটা আমাদের ডিমান্ড ফাংশন পাই, ডিমান্ড ফাংশন থেকে যদি আমরা বা ডিমান্ড সিস্টেম পাই, আমরা ডিমান্ড সিস্টেম থেকে যদি আমরা, ডিমান্ড সিস্টেম মানে অনেকগুলো কমোডিটি ডিমান্ড, এই যে ডিমান্ড সিস্টেম পাই সেখান থেকে যদি আমরা সাবস্টিটিউশন ম্যাট্রিক্স বের করি, একটা কমোডিটি বলে শুধুমাত্র সাবস্টিটিউশন ইফেক্ট বলা হয়, আর সবগুলো কমোডিটি সাবস্টিটিউশন ইফেক্টটা যখন আমরা একসাথে একটা বিশেষ নিয়মে সাজিয়ে লিখি ম্যাট্রিক্স আকারে, তখন সেটাকে বলা হয় সাবস্টিটিউশন ম্যাট্রিক্স। এই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা কেমন হয়, নেগেটিভ সেমি ডেফিনিট হয়। এই ইকুয়েশন ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে যদি ডিমান্ড সিস্টেমটা পাওয়া যায়, এই ডিমান্ড সিস্টেম থেকে প্রাপ্ত সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা হবে নেগেটিভ সেমি ডেফিনিট, কেমন। এটা একটা এটা হলো আমাদের ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের একটা কনসিকোয়েন্স, একটা রেজাল্ট, কেমন। তাহলে শুধুমাত্র নেগেটিভ সেমি ডেফিনিট তা না, এটা সিমেট্রিক হয়, অর্থাৎ এটা যে ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, তার উপরের দিকে এবং নিচের দিকে এলিমেন্টগুলো করসপন্ড করে, মিলে যায়। কিন্তু আমরা যদি চয়েস বেসড অ্যাপ্রোচ ফলো করি, সেক্ষেত্রে আমরা যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স পাবো, চয়েস বেসড অ্যাপ্রোচ থেকে ডিমান্ড ফাংশন পাওয়া যায়, সেখান থেকেও যে ডিমান্ড ফাংশনটা পাবো আমরা, সেই ডিমান্ড সিস্টেম বা ডিমান্ড ফাংশন, সেই ডিমান্ড সিস্টেম থেকে যদি আমরা সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা বের করি, সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সের প্রপার্টিজ দেখি, দেখা যাবে সেটা নেগেটিভ সেমি ডেফিনিট ঠিক আছে, কিন্তু সেটা সিমেট্রিক হবে না, নাও হতে পারে সিমেট্রিক, কেমন। তাহলে চয়েস বেসড অ্যাপ্রোচের সাথে এই যে প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচ, তার একটা মূল পার্থক্য হলো প্রেফারেন্স বেসড অ্যাপ্রোচে আমরা যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স পাই, সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা নেগেটিভ সেমি ডেফিনিট এবং সাথে সাথে সেটা সিমেট্রিক, কেমন। চয়েস বেসড অ্যাপ্রোচ থেকে যেখানে যে
সরি আমার নেটওয়ার্কটা ব্রেকডাউন করেছিল, আমাকে আবার শুরু করতে হলো মাঝপথে। সরি ফর দ্যাট ডিস্টারবেন্স। আমরা বলছিলাম যে যে এটা আরেকটা গুরুত্ব হলো থিওরিটিক্যাল ইন্টিগ্রেবিলিটি প্রবলেম। যে সেকেন্ড গুরুত্বটা হলো যেটা আমাদেরকে চয়েস বেস থিওরি, যেটা আমরা আগামীতে পড়বো, এবং প্রেফারেন্স বেস থিওরি যেটা আমরা এখন পড়ছি, এই দুটোর মাঝে পার্থক্য বুঝতে চেষ্টা করব। পার্থক্যটা হলো যে চয়েস বেস থিওরিতে যে যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স আছে সেটা শুধুমাত্র নেগেটিভ সেমিডেফিয়ার, কিন্তু সিমেট্রিক না। পক্ষান্তরে প্রেফারেন্স বেস থিওরিতে যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স আছে সেটা নেগেটিভ সেমিডেফিয়ার এবং সাথে সাথে সিমেট্রিক। তো এটার গুরুত্ব কোথায়? এটার গুরুত্বটা হলো যে যদি সাবস্টিটিউশন ম্যাট্রিক্স সেটা যদি শুধুমাত্র নেগেটিভ সেমিডেফিনাইট হয় কিন্তু সিমেট্রিক না হয়, অ্যাসিমেট্রিক যদি হয়, তাহলে আমরা ডিমান্ড ফাংশন থেকে ইউটিলিটি ফাংশন বের করতে পারবো না বা ইন্টিগ্রেবিলিটি প্রবলেম সলভ করতে পারবো না, যেটা উইক অ্যাকশন, যেটা চয়েস বেস থিওরির ক্ষেত্রে সম্ভব হয় না। চয়েস বেস থিওরির ক্ষেত্রে আমরা ইউটিলিটি ফাংশন পাই না, আমরা বের করতে পারি না আমরা, কেমন বেসিক যে চয়েস বেস থিওরি আছে সেখান থেকে। কিন্তু এই যে প্রেফারেন্স বেস থিওরি যেটা আছে সেখানে যেহেতু সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা সিমেট্রিক, সেই কারণে আমরা এখান থেকে কি করতে পারি, ইউটিলিটি ফাংশনটা আমরা ডিরাইভ করতে পারি। এটা হলো একটা এই ইন্টিগ্রেবিলিটি প্রবলেম। তো আমাদের থার্ড যে ইম্পর্টেন্স, পরে দুটো গুরুত্বপূর্ণ মূলত প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স, প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। মূলত হলো যে রেফারেন্স বেস অ্যাপ্রোচে আমরা ওয়েলফেয়ার consequences of price change or wealth change can estimate it. If the demand function is integrated, demand system বলতে আমরা সবগুলো কমোডিটির ফাংশন দিয়ে একত্রে বুঝি, ইন্টিগ্রেট। যদি ডিমান্ড ফাংশন বা ডিমান্ড সিস্টেম যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে সেখান থেকে আমরা ইউটিলিটি ফাংশন বের করতে পারবো, এবং ইউটিলিটি ফাংশনের মাধ্যমে আমরা এই যে সিচুয়েশন চেঞ্জ, প্রাইস চেঞ্জ কিংবা ওয়েলথ চেঞ্জ, সেটার মাধ্যমে পসিবল যে ওয়েলফেয়ারে পরিবর্তন হতে পারে সেটাও আমরা এস্টিমেট করতে পারবো। অর্থাৎ ওয়েলফেয়ার চেঞ্জ এস্টিমেট করার জন্য আমাদেরকে অবশ্যই ইউটিলিটি ফাংশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইউটিলিটি ফাংশন ছাড়া আমরা ওয়েলফেয়ার ইফেক্ট এস্টিমেট করতে পারি না। যেহেতু চয়েস বেস থিওরিতে যেহেতু ইউটিলিটি ফাংশন বের করা যায় না, সেহেতু আমরা সেখানে ওয়েলফেয়ার চেঞ্জ এস্টিমেট করতে পারি। তাই আমরা যেহেতু ওয়েলফেয়ার চেঞ্জ এস্টিমেট করা ইকোনমিস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, এই ওয়েলফেয়ার চেঞ্জ এস্টিমেট করার জন্য আমরা সাধারণত এই ইকুইটি বেস অ্যাপ্রোচটা ফলো করে থাকি। তবে চয়েস বেস অ্যাপ্রোচ যেটা একটা অ্যাকশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যে অ্যাকশনটাকে বলা হয় উইক অ্যাকশন, সেই উইক অ্যাকশনটাকে একটু স্ট্রেংথেন করে, যেটাকে বলা হয় স্ট্রং অ্যাকশন ডেভেলপ করে সেখানেও ইকুইটি ফাংশন রিকভার করা যায়। তবে সেক্ষেত্রে যে আমাদের যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স সেটা সিমেট্রিক হয়ে যায়, এবং প্রেফারেন্স বেস থিওরি এবং চয়েস বেস থিওরির মধ্যে সেক্ষেত্রে আর তেমন পার্থক্য থাকে না। এবং সুতরাং উইক অ্যাকশন বেস যে থিওরি বা চয়েস বেস যে থিওরি, সেটাকে স্ট্রেংথেন করা যায়, সেখানে স্ট্রং অ্যাকশন যুক্ত করে দুটো থিওরিকে একত্রিত করে ফেলা যায়। তো বেসিক যে চয়েস বেস থিওরি, সেখানে ইকুইটি ফাংশন বের করা যায় না এবং ওয়েলফেয়ার ইফেক্ট এস্টিমেট করা যায় না, কেমন এটা। সুতরাং এই ইন্টিগ্রেবিলিটি প্রবলেম সলভ করে আমরা ইকুইটি ফাংশন বের করে ওয়েলফেয়ার চেঞ্জ গুলো এস্টিমেট করতে পারি। এটা একটা ইম্পর্টেন্স। একটা ইম্পর্টেন্স আছে 4 নম্বর, যেটা হলো যে এটাকে বলতে পারি যে আমরা একটা ডিমান্ড ফাংশন, ট্র্যাক্টেবল এস্টিমেট
একটা ডিমান্ড ফাংশন। অনেক সময় আমরা যখন আমরা ডিমান্ড ফাংশন এস্টিমেট করতে চেষ্টা করি ইকোমেট্রিক্যালি, তখন আমরা বিভিন্ন ধরনের ডিমান্ড ফাংশন এস্টিমেট করতে পারি। বিভিন্ন ধরনের ডিমান্ড ফাংশন গুলো বিভিন্ন ধরনের ইউটিলিটি ফাংশন থেকে পাওয়া যায়। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ইউটিলিটি ফাংশন নিয়ে সেখান থেকে ডিমান্ড ফাংশন বের করে কোন ডিমান্ড ফাংশনটা আমার জন্য সুইটেবল ইন্টিগ্রেটে কাজ করার জন্য সেখানে আমি কাজ করতে পারি। কেমন এর একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করে এই ইন্টিগ্রেটেড প্রবলেম। আমাদের ইন্টিগ্রেটেড প্রবলেম মধ্যে বলে আমরা ইউটিলিটি ফাংশন সলভ করে ডিমান্ড ফাংশন বের না করে তার পরিবর্তে আমরা একটা সুবিধার মতো ডিমান্ড ফাংশন আগে থেকে নিয়ে নেব, নিয়ে আমরা দেখবো সেই ডিমান্ড ফাংশনটা যে চারটি রেস্ট্রিকশন আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে যে ডিমান্ড ফাংশন পাই সেক্ষেত্রে প্রয়োগ করি। ওই চারটি রেস্ট্রিকশন যে ডিমান্ড ফাংশন আমরা এসিউম করেছি বা নিয়েছি উইদাউট সলভিং দ্য ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেই চারটি রেস্ট্রিকশন মেনে চলে কিনা। আমরা যদি দেখি যে একটা ডিমান্ড ফাংশন আমরা আরবিট্রারি ধরে নিয়ে সেটা কোন ইউটিলিটি ফাংশন থেকে আসছে সেটা আমরা বিবেচনা করব না, আমরা একটা ডিমান্ড ফাংশন একটা ধরে নিয়ে সুবিধা মতো আমরা দেখব যে সেটা চারটা প্রপার্টিজ ফুলফিল করে কিনা, পজিটিভ ডিগ্রি 1 ওয়াল্লাস ল, তারপর সেমি ডেফিনিট সাবস্টিটিউশন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সাবস্টিটিউশন ম্যাট্রিক্স, সেগুলো মেনে চলে কিনা। যদি দেখি যে ওই ডিমান্ড ফাংশন বা ডিমান্ড সিস্টেম ওই শর্তগুলো মেনে চলে, রেস্ট্রিকশন গুলো মেনে চলে, তাহলে আমরা ধরতে পারবো বা আমরা বলতে পারবো যে এই ডিমান্ড ফাংশনটা পিছনে কোনো না কোনো একটা ইউটিলিটি ফাংশন আছে। কেমন যদি আমরা সেটা বের করতে পারছি না, অর্থাৎ এটা এই ডিমান্ড ফাংশনটা একটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে প্রাপ্ত ডিমান্ড ফাংশনের সাথে এটা সংগতিপূর্ণ। সুতরাং এই ডিমান্ড ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হলো আমাদের 4 নম্বর ইম্পর্টেন্স। আচ্ছা দেখ, এটা হলো আমাদের এমপিরিক্যাল ইম্পর্টেন্সের কথা। আমরা এখন আসলে প্রকৃতপক্ষে কিভাবে আমরা এই ডিমান্ড ফাংশন থেকে আমরা ইউটিলিটি ফাংশনে ফিরে যেতে পারি বা রিকভার করতে পারি, প্রসেসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে ইন্টিগ্রেটেড প্রবলেমটাকে সংক্ষেপে আমি লিখি যে আমরা যে ডিমান্ড ফাংশন যেটা আমরা এখান থেকে ইউটিলিটি ফাংশনটা রিকভার করব, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড প্রবলেম। given the demand function satisfies or fulfills the restriction imposed on it. So এটা আমরা টু কমোডিটি কনটেক্সটে ব্যাখ্যা করব। ওখানে এটা দুটো স্টেপে এটা করা হয় এই কাজটা। এক নম্বর স্টেপ হলো আমরা ডিমান্ড ফাংশন থেকে প্রথমে এক্সপেন্ডিচার ফাংশন রিকভার করব। স্টেপ 1 এ আমরা রিকভার এক্সপেন্ডিচার ফাংশন ই দিয়ে লিখি from the demand function। এটা আমাদের প্রথম কাজ, প্রথম স্টেপ। আর স্টেপ 2 তে আমরা এই যে এক্সপেন্ডিচার ফাংশনটা ডিরাইভ করলাম it utility function from the expenditure function। তাহলে ইন্টিগ্রেটেড প্রবলেমের দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে আমরা এই ডিমান্ড ফাংশন যেটা আমরা অবজার্ভ করছি সেই ডিমান্ড ফাংশন থেকে আমরা এক্সপেন্ডিচার ফাংশন বের করব। দ্বিতীয়ত এক্সপেন্ডিচার ফাংশন থেকে আমরা ইউটিলিটি ফাংশনটা বের করব। এই দুটো স্টেপে কাজটা করা হয়। প্রথম স্টেপ থেকে আমরা প্রথমে ব্যাখ্যা করি, তারপর স্টেপটা পরে ব্যাখ্যা করব। কিভাবে আমরা ডিমান্ড ফাংশন থেকে আমরা এক্সপেন্ডিচার ফাংশন রিকভার করতে পারি, বের করতে পারি। এটা করার জন্য আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। আমাদেরকে আমরা টু কমোডিটি কনটেক্সট থেকে চিন্তা করব। টু কমোডিটি কনটেক্সট মানে নাম্বার অফ কমোডিটিস লেট n equal to 2 and আরেকটা সিম্পলিফাইং অ্যাসাম্পশন নিব যে দ্বিতীয় কমোডিটির দামটা আমরা 1 ধরছি। এটা বলে স্ট্যান্ডার্ডাইজ করা। এই কমোডিটিটা আমরা বাদ দিতে চেষ্টা করছি, শুধুমাত্র একটা কমোডিটি রাখছি আমরা, একটা দামটা কিছু থেকে স্ট্যান্ডার্ডাইজেশন করা বা নরমালাইজেশন করা বলা হয়। এই কনটেক্সটে আমরা একটু সলভ করার চেষ্টা করব। আমরা এটা সলভ করার জন্য এখানে যে এক্সপেন্ডিচার ফাংশন যেটা আছে এই এক্সপেন্ডিচার ডিপেন্ডস অন প্রাইস, প্রথম কমোডিটির দাম, দ্বিতীয় কমোডিটির দাম যেটাকে আমরা 1 ধরছি, এবং ইউটিলিটি এটাকে আমরা সংক্ষেপে লিখব EP1 দিয়ে লিখব। এক্সপেন্ডিচার হলো প্রাইসেস এন্ড ইউটিলিটি ফাংশন P1 1
p1 দিয়ে লিখব। আমরা যদি ইউটিকে ফিক্স করতে চাই আমি ইচ্ছা করে এখানে u0 দিলাম, given u0 এটা u1 করতে পারি আমরা, u2 করতে পারি বা সিম্পলি u লিখতে পারি। এটা হলো একটা। আরেকটা হলো এই যে ডিমান্ড ফাংশন যেটা আছে x, যেটা প্রাইসের ফাংশন, দ্বিতীয় কম্পোনেন্ট 1 ধরেছি, এটা ওয়েলথের ফাংশন। এটা আমরা সংক্ষেপে লিখব x p1w, যেহেতু p2 দামটাকে আমরা 1 ধরে সেটাকে আমরা বাদ দিচ্ছি। এটা আমাদের অ্যাসাম্পশন বা সিম্পলিফাইং অ্যাসাম্পশন। তো নোটেশনকে আমরা সিম্পলিফাই করলাম। এক্সপেন্ডিচার ফাংশন হচ্ছে p1 p2 এবং u0 ফাংশন বা u ফাংশন, এবং আমরা সংক্ষেপে লিখছি p1 দিয়ে। আর ডিমান্ড ফাংশন যেটা p1 সেই কোমোডিটি দাম p1 এবং ওয়েলথের ফাংশন থেকে আমরা সংক্ষেপে p1 w দিয়ে লিখছি, যেহেতু p2 ফাংশন, p2 এখানে খুব একটা ভূমিকা নেই, p2 দামটা আমরা 1x করে দিয়েছি। তো নরমালাইজ করতে হবে p2 দামের সাথে। আমরা জানি যে শেপার্স লেমা থেকে এক্সপেন্ডিচার ফাংশনের এক্সপেন্ডিচার ফাংশনের যে প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হলে আমরা সংক্ষেপে ইকুয়াল দিচ্ছি, যেটা আমরা প্রাইসের সাপেক্ষে যেটা ডিফারেন্সিয়েশন করা হয় আমরা হিসেবে ডিমান্ড পাই। এটা হচ্ছে আমাদের দাম p1 এবং u0 ফিকশন ডিমান্ড পাই। এক্সপেন্ডিচার ফাংশনকে প্রাইসের থেকে ডিফারেন্সিয়েট করা হলে ফিকশন ডিমান্ড পাওয়া যায়। আমরা এও জানি যে ফিকশন ডিমান্ড এবং ওয়ালাসেন ডিমান্ড কোন জায়গায় ম্যাচ করে, মিলে যায়। ফিকশন ডিমান্ড তো ওয়ালাসেন ডিমান্ডের সমান হয় ডুয়ালিটি প্রবলেম অনুযায়ী। কখন সমান হয়? যখন একটা প্রবলেমের কনস্ট্যান্ট ফাংশনকে অন্য প্রবলেমের ভ্যালু ফাংশন দিয়ে রিপ্লেস করা হয়, তখন দুটো h এবং x এর মধ্যে ফিকশন ডিমান্ড এবং ওয়ালাসেন ডিমান্ডের মধ্যে পার্থক্য থাকে। p1 del p1 যেটাকে আমরা x দিয়ে সাবস্টিটিউট করতে পারি। তখন সাবস্টিটিউট করতে পারি যখন কোনটা আমরা লিখছি না, কোনটাকে আমরা যখন আমরা এই যে u0 যখন আমরা ফিকশন ডিমান্ড এবং ওয়ালাসেন ডিমান্ড দুটো সমান হবে যখন একটা প্রবলেমের কনস্ট্যান্ট ফাংশন অন্য প্রবলেমের ভ্যালু ফাংশন দিয়ে রিপ্লেস করা হবে। তো ফিকশন ডিমান্ডের ভ্যালু ফাংশন হলো এক্সপেন্ডিচার ফাংশন। আমি যদি এখানে যে ওয়েলথ ছিল সেই ওয়েলথকে যদি আমি মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার দিয়ে সাবস্টিটিউট করি আমি, তাহলে এই x এবং h এই দুটোর মধ্যে পার্থক্য থাকবে, দুটো সমান হবে। অর্থাৎ একটা প্রবলেমের যে কনস্ট্যান্ট ফাংশন, ফিকশন ডিমান্ড ডিপেন্ড করে প্রাইস এবং ইউটিলিটির উপর নির্ভর করে। ইউটিলিটি হচ্ছে কনস্ট্যান্ট, ইউটিলিটি চেঞ্জ করা হলে ডিমান্ড ফিকশন ডিমান্ড চেঞ্জ হবে। আমরা ইউটিলিটি ফিক্স করি। আর ওয়ালাসেন ডিমান্ডে যে কনস্ট্যান্ট সেটা হলো কি ওয়েলথ, w। কেমন? এখন ওয়ালাসেন ডিমান্ডের ওয়েলথকে বা কনস্ট্যান্টকে যদি আমরা অপর প্রবলেমের ইন্টিগ্রেশন প্রবলেম যেখানে ফিকশন ডিমান্ডটা পাওয়া যায়, অপর প্রবলেমের যে ভ্যালু ফাংশন, এই প্রবলেমের যে ভ্যালু ফাংশন সেটা ছিল আমাদের এক্সপেন্ডিচার ফাংশন। সেই ভ্যালু ফাংশন দিয়ে রিপ্লেস করা হলে ফিকশন ডিমান্ড এবং ওয়ালাসেন ডিমান্ড দুটো সমান হয়। তাই আমরা h কে আমরা x দিয়ে দিচ্ছি, কেমন? এবং w এর জায়গায় আমরা p1 ব্যবহার করছি। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থোগোনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে সিমিলার টু ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন সাধারণত আমরা এভাবে চিন্তা করি, আমরা dx dt equal to some function of x square plus 2x plus 3 for example. এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে t এর রোলটা হলো p1 টা t এর করসপন্ড করে, এটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং x এর করসপন্ডিং টার্মটা হচ্ছে এখানে p1 টা হচ্ছে আমাদের x এর মতো। যেমন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে আমরা x এর মানটা বের করার চেষ্টা করি। আমরা এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা p1 বা এক্সপেন্ডিচার ফাংশনটা বের করার চেষ্টা করি। অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি সলভ করা হয় তাহলে যে সলিউশন থেকে আমরা পাবো
এই জিনিসগুলো সলভ করে আমি থিওরিটিক্যালি ব্যাখ্যা করছিলাম। তো সলিউশন হচ্ছে কি EP1 পাওয়া সলভ করে। সো এখান থেকে আমরা এক্সপেন্ডিচার ফাংশন এখান থেকে আমরা বের করতে পারি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে এক্সপেন্ডিচার ফাংশন বের করব, যেটা আমাদের প্রথম স্টেপের অবজেক্টিভ। প্রথম স্টেপে আমরা যে ফিকশন যে ডিমান্ড ফাংশন যেটা আছে সেই ডিমান্ড ফাংশন থেকে আমরা কি করি এক্সপেন্ডিচার ফাংশনটা বের করি। এর জন্য আমরা কি করছি প্রথমে শেফার্ডস ল অ্যাপ্লাই করছি যে এক্সপেন্ডিচার ফাংশনের প্রাইস ডেরিভেটিভ কার সমান ফিকশন ডিমান্ডের সমান। তো ইচ্ছে করে এখানে H1 দিতে পারো, প্রথম কমোডিটি ফিকশন ডিমান্ড, প্রথম কমোডিটি ওয়ালেসেন ডিমান্ড। যে কমোডিটি প্রাইসেস থেকে ডিফারেন্সিয়েট করা হয় সেই কমোডিটি ফিকশন ডিমান্ড পাওয়া যায়। এবং যেহেতু ফিকশন ডিমান্ডের এবং ওয়ালেসেন ডিমান্ড সমান হবে, যদি ওয়ালেসেন ডিমান্ডের যে যে আমাদের কনস্ট্যান্ট আছে ওয়েলথ কনস্ট্যান্ট আছে সেই ওয়েলথ কনস্ট্যান্ট আমরা প্রথম প্রবলেমের যে যে ভ্যালু ফাংশন যেটা আমরা এক্সপেন্ডিচার ফাংশন বলছি, এক্সপেন্ডিচার প্রবলেমের ভ্যালু ফাংশন হলো এক্সপেন্ডিচার ফাংশন দিয়ে রিপ্লেস অথবা অল্টারনেটিভলি এটা h সমান হবে যদি এটাকে যদি আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন দিই। এই প্রবলেমের যে ইউটিলিটি এক্সপ্লেনেশন প্রবলেমের যে ভ্যালু ফাংশন যেটা হলো ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, তো এখানে যদি আমরা ইউ পরিবর্তে যদি আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন লিখি v p যেটা ইন্ডিকেট করা হয় লিখি, তাহলে এই দুটো প্রবলেম ম্যাচ করে বা দুটো ফাংশন ম্যাচ করে একই রকম হয়। তো আমরা এখানে কি করেছি যে ফিকশন ডিমান্ডকে যেহেতু আমরা ওয়ালেসেন ডিমান্ড দিয়ে রিপ্লেস করছি আমরা, তাই ওয়ালেসেন ডিমান্ডের যে কনস্ট্যান্ট আছে w সেটাকে আমরা প্রথম প্রবলেমের যে ভ্যালু ফাংশন এক্সপেন্ডিচার ফাংশন সেটা দিয়ে রিপ্লেস করছি আমরা। এবং এটাকে একটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সিস্টেম হিসেবে একটা সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আমরা চিন্তা করছি আমরা। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন সেটা হলো আমাদের যে এক্সপেন্ডিচার ফাংশন হবে। কেমন? তো এটা একটা কমোডিটির জন্য এরকম হয়, আর যদি আমরা অনেকগুলো কমোডিটি নেই সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম অফ আমরা একটা সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, পাশে অনেকগুলো ইকুয়েশন পাবো, সেটাকেও সলভ করা যায়। সেটাকে সলভ করে আমরা অনেকগুলো এক্সপেন্ডিচার ফাংশন সেখান থেকে আমরা এক্সপেন্ডিচার ফাংশন বের করতে পারবো। সেখান থেকে মাল্টিপল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা সেখান থেকে এক্সপেন্ডিচার ফাংশন বের করতে পারবো। এবং এই এক্সপেন্ডিচার ফাংশনটা যে এক্সপেন্ডিচার ফাংশনের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো সবগুলোই মেনে চলবে। এটা আমরা গ্রাফিক্যালি দেখলে আরেকটু ক্লিয়ার হবে এই অ্যানালিটিক্যাল ইন্টারপ্রিটেশনটা। গ্রাফিক্যালি এই সলিউশন থেকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমরা ভূমি অক্ষে দেখাবো প্রাইস অফ কমোডিটি 1 P1, আর এদিকে দেখাবো আমরা এক্সপেন্ডিচার ফাংশন। আমরা একটা ইনিশিয়াল সিচুয়েশন থেকে শুরু করি। সাধারণত একটা গিভেন প্রাইস দেওয়া আছে P1 0, ইনিশিয়াল প্রাইস বা একটা ইনিশিয়াল ওয়েলথ দেওয়া আছে, এক্সপেন্ডিচার দেওয়া আছে W0 বা যেটা আমরা লিখতে পারি একটা ইনিশিয়াল পজিশন থেকে শুরু করলাম P10 এবং W0 এই সিচুয়েশন থেকে শুরু করছি আমরা। তো আমরা যে জানি যে এই এক্সপেন্ডিচার ফাংশনের স্লোপ হলো ডিমান্ড ফাংশন ফিকশন অথবা ফিকশন ডিমান্ড ফাংশন বা বিশেষ কনটেক্সটে সেটা ওয়ালেস ডিমান্ড ফাংশন। এই ফাংশন স্লোপ হবে, অর্থাৎ এই এক্সপেন্ডিচার ফাংশনটা আমাদের আমরা এখান থেকে কোন দিকে মুভ করব বা এক্সপেন্ডিচার ফাংশনটা এখান থেকে ড্রাইভ করার চেষ্টা করছি। ফাংশনটা যেটা K1 ফাংশন, তো ফাংশনটা বের করার জন্য আমাদের এখান থেকে পাথ ট্রেস করতে হবে, কোন পথে আমরা সেটা আমরা অগ্রসর হব, যে পাথটা আমাদের এক্সপেন্ডিচার ফাংশনকে ইন্ডিকেট করবে। তো আমরা কোন দিকে অগ্রসর হব, ডিরেকশন অফ মুভমেন্ট কোন দিকে হবে, সেই ডিরেকশন মুভমেন্টটা হচ্ছে আমাদের যে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন, এই P1 ফাংশনের ডিফারেন্সিয়েশন বা স্লোপ, সেটাকে বলবো আমরা
এই ফাংশনের যে স্লোপ মানে যে স্লোপ সেই স্লোপটা মনে করো ভেক্টর যদি লিখি এটা আমি x p1 1 আর p1 0 ইনিশিয়াল ভ্যালু হলো হলো এই ফাংশনের ভ্যালু এটা আমরা এই বিন্দুতে ইনিশিয়াল পয়েন্টে ডিফারেন্সিয়েট করি কেমন সেটা হবে আমাদের ইচ্ছে করলে w0 না লিখে এভাবে লিখতে পারি cos x 1 0 1 and w0 হচ্ছে e0 p0 দামে মিনিমাম এক্সপেন্ডিচার কত এক্সপেন্ডিচারটা এই ওয়েলথের সমান তো আমরা একটা ডিরেকশনাল মুভমেন্ট পেলাম এদিকে যে ফাংশনটা আমরা বের করতে চাচ্ছি এক্সপেন্ডিচার ফাংশনটা সেই ফাংশনের স্লোপ হলো এই x x1 এর সমান মানে যে এই ফাংশনের যে স্লোপের যে ভ্যালু সেই ভ্যালুটা যে ভেক্টর মাধ্যমে আমরা দেখাচ্ছি এটা কেমন সেই এটা ভেক্টরটা হলো এক্সপেন্ডিচার ফাংশনের স্লোপ অর্থাৎ এক্সপেন্ডিচার ফাংশনটা দেখুন চিন্তা করতে পারেন এক্সপেন্ডিচার ফাংশনের এই বিন্দুতে যে স্লোপ সেই স্লোপটা হচ্ছে আমাদের x1 এর সমান x1 at p10 1 and w0 or x1 at p10 1 1 মানে দুটো কম্পোজিট প্রাইস আর p0 হচ্ছে আমাদের ওয়েলথ ইনিশিয়াল ওয়েলথটা আসলে ইনিশিয়াল ডিমান্ড ফাংশনের যে বা এক্সপেন্ডিচার প্রবলেমের যে ভ্যালু ফাংশন আছে সেটা সমান p0 এর সমান মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচারের সমান p0 টেস্ট করা দরকার কেমন তো আমরা যদি আরেকটা পয়েন্ট যাই এই যদি আমরা ধরো এখান থেকে আমরা আরেকটা দামে গেলাম p10 থেকে p11 এ গেলাম কেমন p11 এ আমাদের মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার হচ্ছে মনে করো এটা কি জিনিস কি ই 1 ঠিক আছে ইভেন প্রাইসে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার হচ্ছে কত ই 1 এখন এখান থেকে এই ফাংশনটা কোন দিকে মুভ করবে কোন দিকে যাবে এটা সেটা নির্ভর করছে আমাদের এই বিন্দুতে আমি যদি এই ফাংশনের স্লোপ নেই এই বিন্দুতে স্লোপ নেই আমি এই স্লোপটা হচ্ছে আমার যে x p11 1 w1 or e p1 1 w1 ঠিক আছে চলো আমাদের এটা মুভমেন্টটা কোন দিকে মুভমেন্টটা হলো এই এক্সপেন্ডিচার ফাংশনের স্লোপ এই বিন্দুতে এক্সপেন্ডিচার ফাংশনের স্লোপ আচ্ছা এইভাবে আমরা বিভিন্ন প্রাইস যদি নেই বিভিন্ন প্রাইসে বিভিন্ন মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার পাবো ওই পয়েন্টে আমি যদি স্লোপটা নেই তাহলে আমি ডিরেকশনটা পেয়ে যাবো যে এক্সপেন্ডিচার ফাংশনটা কোন দিকে মুভ করছে এটি হচ্ছে আমাদের এই এক্সপেন্ডিচার ফাংশন চলছে e1 এখানে একটা মাত্র কোয়ান্টিটি প্রাইস কি চিন্তা করা আছে এইভাবে আমরা এক্সপেন্ডিচার ফাংশনকে রিকভার করতে পারি given the initial condition or initial situation we can trace out the whole expenditure function আমরা এখান থেকে শুরু করেছি এক্সপেন্ডিচার ইভালুয়েট করেছি যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন আমরা এখানে হতো ফর एग्जांपल আমরা p1 যদি এখানে হতো p1 যদি এখানে হতো তাহলে আমি একই প্রক্রিয়া আমি এক্সপেন্ডিচার ফাংশনটাকে ট্রেস আউট করতে পারতাম বিভিন্ন একটা জায়গায় যেখান থেকে শুরু করব সেখান থেকে আমি যে কোনো জায়গা থেকে আমি যে কোনো ইনিশিয়াল পয়েন্ট থেকে আমি এক্সপেন্ডিচার ফাংশনটা গ্রাফিক্যালি রিকভার করতে পারি করার জন্য আমাকে কি করতে হবে ওই দামে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার কত সেটা বের করতে হবে এবং আমি কোন দিকে মুভ করব সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে ওই বিন্দুতে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমি যে ভ্যালুটা পাবো বা যে ভেক্টরটা পাবো আমি সেই ভেক্টর বরাবর ওই দিকে আমাকে মুভ করতে হবে তার যদি ক্ষুদ্র ক্ষুদ্র ডিসটেন্সে p1 p10 p11 এর যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডিসটেন্সে নেই আমি তাহলে আমি আমার ডিরেকশন মুভমেন্টটা কোন দিকে হবে বা আমার এক্সপেন্ডিচার ফাংশনটা কিভাবে ট্রেস আউট হবে সেটা আমি সহজেই বের করতে পারবো তো এই জন্য আমার এক্সপেন্ডিচার ফাংশন পাওয়ার প্রক্রিয়া from ডিমান্ড ফাংশন থেকে এক্সপেন্ডিচার ফাংশন পাওয়ার জন্য আমরা এই প্রক্রিয়াটা ফলো করি মাল্টিপল কমোডিটি হলো টেকনিকটা একই সেখানে একাধিক ইকুয়েশন থাকে এবং গ্রাফিক্যালি অত সহজে সেটা দেখানো সম্ভব না অ্যালজেব্রিক্যালি সেটা আমাদের সলভ করতে হয় অনেক ইকুয়েশনকে পাশাপাশি সেই ইকুয়েশনকে সলভ করে আমরা এই কাজটা করতে পারি আমরা এটা হলো আমাদের প্রথম বেসিস
আর দ্বিতীয় স্টেপের মধ্যে কাজ হলো যে রিকভারিং দ্য প্রেফারেন্সেস ফ্রম দ্য এক্সপেন্ডিচার ফাংশন। আমরা দেখাই কিভাবে করা হয়। স্টেপ 2, এখানে আমরা এক্সপেন্ডিচার ফাংশন থেকে ইকুইটি ফাংশন বের করব। কিভাবে করা যায়? তো এক্সপেন্ডিচার ফাংশন থেকে ইকুইটি ফাংশন বের করার জন্য আমরা সাধারণত একটা ইকুইটি লেভেল ফিক্স করি। আমরা ইকুইটি লেভেল ফিক্স করে সেখান থেকে আমরা একটা মিনিমাম রিকোয়ার্ড ইকুইটি সেট আমরা সেখান থেকে বের করি। সাধারণত আমরা যে মনে করো আমাদের ইকুইটি আমরা ধরে নিচ্ছি VU বলছি। আমাদের মিনিমাম রিকোয়ার্ড ইকুইটি অথবা এটাকে অনেক সময় বলা হয় at least as good as set। আমরা আগেও দেখেছি at least as good as set। তার মানে এখানে যে সেটগুলো আছে, যেখানে যে বান্ডেলগুলো আছে, সেই বান্ডেল থেকে প্রাপ্ত ইকুইটি এই ভিউ বা এখানে যে ইকুইটি পরিমাণ যেটা আমরা ইউ বলছি, আমরা ইকুইটি পরিমাণ বা ভিউ বলছি, যেটা আমরা সেই ইউ পরিমাণ ইকুইটি কিংবা তার চেয়ে বেশি ইকুইটি এখানে যে কোনো বান্ডেল আমরা পাবো। এই বান্ডেলগুলোকে বাই সেটটাকে বলা হচ্ছে at least as good as set বলা হচ্ছে এটাকে। কেমন? তো এই সেটটা অ্যাসেট করার জন্য বিভিন্ন দামে আমার যে রিকোয়ার্ড মিনিমাম এক্সপেন্ডিচার সেটা আমাকে বের করতে হবে। দাম যদি P1 হয় ফর एग्जांपल, দাম ভেক্টর যদি P হয়, যেখানে প্রথম কোম্পানির P1 দ্বিতীয় কোম্পানির P2, তাহলে আমার মিনিমাম বিভিন্ন দামে আমাকে কি করতে হবে, যে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার বের করতে হবে বিভিন্ন দামে। ফর एग्जांपल দাম যদি P হয়, বিভিন্ন দামে বিভিন্ন রকম বাজেট প্ল্যান পাওয়া যায়। মনে করি এটা টি প্রাইম দামে, টি প্রাইম দামে আমার এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার টি প্রাইম দামে, যেটা আমরা লিখতে পারি। অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার হলো দাম যখন টি প্রাইম, তখন এই সেটটা অ্যাচিভ করার জন্য, at least as good as সেটটা অ্যাচিভ করার জন্য আমাদের মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার সেটা হলো আমরা টি প্রাইম যদি x হয়, যদি x প্রাইম যদি হয়, তাহলে আমরা এটাকে লিখি p প্রাইম x প্রাইম। আমি যদি দামটাকে যদি পরিবর্তন করে দিই, এটা থেকে p ডাবল প্রাইম করে দিই ফর एग्जांपल, যেখানে p1 এর দাম কম, তাহলে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার হবে কত? এর দাম হলো আবার p ডাবল প্রাইম। এই দামটাকে আমি যদি ক্রমাগত চেঞ্জ করি, দামটাকে চেঞ্জ করলে আমার যে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার সেটা আমি সেখান থেকে বিভিন্ন রকম পাবো। পি প্রাইম দামে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার, পি ডাবল প্রাইম দামে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার, এটা আমি বলেছি ডাবল প্রাইম। এটা তাহলে আমাদের ই মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার হলো যখন দাম পি ডাবল প্রাইম, সেটা পি প্রাইম ইনটু এক্স ডাবল প্রাইম। যদি এই দামে কিনতে চাই সেটা বেশি হয়ে যাবে। তাহলে যদি আমরা একটা নির্দিষ্ট ইকুইটি লেভেল ফিক্স করি ইউ, যে ইকুইটি লেভেলের জন্য আমরা একটা যদি at least as good as set চিন্তা করি, এটা সেট বলতে হবে আমরা, এই সেটটাকে অ্যাচিভ করার জন্য দামটাকে যদি পরিবর্তন করতে হয় মাত্রই আসছে বিভিন্ন দামে আমি যদি চিন্তা করি, তাহলে আমি বিভিন্ন রিকোয়ার্ড এক্সপেন্ডিচার পাবো। এই দামটাকে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারি ভালোভাবে। তো এই যে আমি এটাকে অনেক সময় বলা হয় বিভিন্ন দামে এই যে at least as good as set
অ্যাচিভ করার জন্য যে ডিনামিনেটর এক্সপেন্ডিচার এটাকে অনেক সময় বলা হয় সাপোর্ট ফাংশন বলা হয়, সাপোর্ট ফাংশন। সাপোর্ট ফাংশন, এই সাপোর্ট ফাংশনটাই হলো এক্সপেন্ডিচার ফাংশন, একটা বিশেষ নাম এক্সপেন্ডিচার ফাংশন। তো আমাদের এই ইকুইটি ফাংশনটা জেড করার জন্য আমাদের করতে হয় কি ইকুইটি লেভেল থেকে চেঞ্জ করতে হয় ইকুইটি লেভেল। যদি ইকুইটি থেকে যদি চেঞ্জ করি তাহলে ইকুইটি লেভেলকে বাড়িয়ে দিলাম ই ইউ প্রাইম কেমন করে দিলে এই আমি যদি ইকুইটিকে চেঞ্জ করি আমি বাড়াই কিংবা কমাই তাহলে আমার মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচারও বাড়বে। তাহলে বিভিন্ন ইকুইটি লেভেলে আমার মিনিমাম এক্সপেন্ডিচার বাড়বে। ফলে এই ইকুইটির সাথে এক্সপেন্ডিচার একটা করেসপন্ডেন্স এখান থেকে খুঁজে পাওয়া যায়। ওই করেসপন্ডেন্স থেকে আমরা ইকুইটি ফাংশনটা বের করব। এটাকে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, একটা ম্যাথমেটিক্যাল বা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। তো আমাদের এক্সপেন্ডিচার ফাংশন থেকে ইকুইটি ফাংশন পাওয়ার জন্য আমরা সেকেন্ড স্টেপে কি কাজটা করি যে আমরা একটা মিনিমাম ইকুইটি সেট বা at least as good as সেট সেটা বের করি। সেটা অ্যাচিভ করার জন্য বিভিন্ন দামে আমরা মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার বের করার চেষ্টা করি এবং ইকুইটিকে আমরা ভ্যারি করে ইকুইটিকে পরিবর্তন করে আমরা মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচারে যে পরিবর্তন হয় সেটা আমরা বের করতে পারি সেখান থেকে। এবং এই যে মিনিমাম রিকোয়ার্ড এক্সপেন্ডিচার বা এক্সপেন্ডিচার ফাংশনের সাথে ইকুইটির যে সম্পর্ক সেটা ব্যবহার করে আমরা সেখান থেকে ইকুইটি ফাংশন বের করতে পারি। এটা একটা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। এবং আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শেষ করব। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যেখানে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের প্রয়োজন পড়ে। এক্সাম্পল দিচ্ছি এখানে। এক্সাম্পলটা হলো মনে করো আমাদের একটা ডিমান্ড ফাংশন আছে, popularized demand function, say x1 equal to or xi equal to demand function হলো সেট অফ ডিমান্ড ফাংশন না সিস্টেমটা হলো আমাদের psi equal to সেটা প্রাইস এবং ওয়েলথ ফাংশন হলো আমাদের alpha I w alpha I w for alpha I equal to theta কমপ্লিট করতে হবে। টেনশন কমপ্লিট হতে পারে একই সিস্টেমে সলভ করতে হবে। এটা আমরা আই দিয়ে দিলাম। তো এটাকে যদি আমরা এখান থেকে এই ডিমান্ড ফাংশন যদি আমরা ইকুইটি ফাংশন বের করতে চাই আমাদের প্রথম কাজ হলো যে প্রপার্টিজ অফ দা এক্সপেন্ডিচার ফাংশন শেফার্স লেমা ব্যবহার করে আমরা বলতে পারি শেফার্স লেমা অ্যাপ্লাইং শেফার্স লেমা বা ইউজিং শেফার্স লেমা এক্সপেন্ডিচার ফাংশনটা হলো the I respected differentiate করে I commodities demand power for I yeah it's for I equal to 1 W I না একজন ব্যক্তি তো ইনডেক্স তো W মানে একজন ব্যক্তি ইনকাম কমোডিটি চিন্তা কিন্তু ব্যক্তি একজন বলে একটি ব্যক্তি ওয়েট W এখানে কোন ইনডেক্স ব্যবহার করা হবে কমোডিটি অনেকগুলো তাই আমরা কমোডিটি ইনডেক্স কমোডিটির জন্য আমরা ইনডেক্স ব্যবহার করছি। আমাদের ডিমান্ড ফাংশনটা হলো আলফা I W বাই EI অথবা আলফা I W বাই EI। তো আমরা শেফার্স লেমা ব্যবহার করে বলতে পারি এক্সপেন্ডিচার ফাংশন হলো যেটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই এক্সপেন্ডিচার ফাংশনটা হলো এক্সপেন্ডিচার ফাংশনের I commodity prices থেকে ডিফারেন্সিয়েট করলে আমরা I commodity ডিমান্ড পাবো আলফা I W বাই EI পাবো আমরা। এখন আমরা এই W টাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে এক্সপেন্ডিচার ফাংশন দিয়ে।
W টা হলো আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা ডুয়ালিটি অ্যাপ্লাই করেছি না অ্যাপ্লাই করেছি ডুয়ালিটি বিটুইন void and exponential আমরা লিখতে পারি এখন উভয় পাশে যদি আমি e দিয়ে ভাগ করি 1 বাই e দিয়ে ভাগ করি dividing both sides by b sides by u দিয়ে ভাগ করা হয় এখানে পাবো আমরা 1 বাই e u del e e by del i আমাদের কাটা যাবে এর সাথে এই দিয়ে ভাগ করলে এখানে শুধুমাত্র আলফা এর দিয়ে আসবে এর সাথে 1 বাই e দিয়ে ভাগ করা হলে কাটা যাবে আমরা লিখতে পারি যে আমি সূত্রের অংশটুকুকে করে এই অংশটুকু হলো আমাদের এটা আমরা এভাবে লিখতে পারি d or del log e u by del e I যদি log e p কে p দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় log অনুপাতে log x কে যদি x দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় আমরা কি পাই 1 বাই x পাই 1 বাই x যেহেতু এটা এর ফাংশন সেটা আমাদের কি করতে হবে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে p i দিয়ে ডিফারেন্সিয়েট করছি এখানে e is a function of p and u চেইন রুল অনুযায়ী আমরা এই এটা যদি ভাঙা হয় এটা কিন্তু এটা হবে 1 বাই e pu into del e pu by pi অর্থাৎ এই দুটো একই জিনিস এটাকে ভাঙা হলে এটাই পাওয়া যাবে তাই আমরা 1 বাই e pu into del e pu by del pi কে আমরা এটা দিয়ে লিখছি এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এই রেজাল্ট হচ্ছে এটা আমরা লিখলাম আর ডান দিকে যা আছে তাই ডান দিকে আলফা বাই pi আচ্ছা নেক্সট কাজ হলো যে আমরা উভয় পাশে আমরা এখন del pi দিয়ে গুণ করব del pi দিয়ে দিয়ে তাহলে আমরা কি পাবো cos log e alpha I by pi del pi দিয়ে উপপাশে গুণ করব multiplying both sides by del সকল আমরা এটা পাবো और লিখতে পারি আমরা alpha I 1 by pi del pi কে আমরা লিখতে পারি del log pi del log pi এটা উল্টো হবে চিন্তা করতে পারো del log pi কে ভাঙানো হলে 1 by p del pi পাওয়া যাবে তো সিনোনিমাস এখন আমরা এটাকে আমরা যদি সলভ করি এটাকে
একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে চিন্তা করে এটাকে আমরা লিখতে পারবো একটা ডিফারেনশিয়াল হিসেবে চিন্তা করে আমরা ইন্টিগ্রেশন করে থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করলে del log EPU আমরা এখান থেকে পাবো by integrating and manipulating the constant integration করে আমরা এখান থেকে প্রত্যেকটা ইন্টিগ্রেশন থেকে এক একটা করে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সৃষ্টি হবে C1 C2 আমি যদি বিভিন্ন তিনটা ভেরিয়েবল আছে এখানে আমাদের তিনটা কমপ্লিটি আছে আলফা 1 log del log P1 আলফা 2 del log P2 আলফা 3 del log P3 তিনটাকে চেক করলে সামেশন করতে পারি বা তিনটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি তিনবার ইন্টিগ্রেশন করতে পারি আমি ইন্টিগ্রেশন করা হলে প্রতিটা ইন্টিগ্রেশনের জন্য এক একটা করে কনস্ট্যান্ট বের হবে C1 C2 C3 আমরা কনস্ট্যান্ট গুলোকে মার্জ করব আমাদের সুবিধা অনুযায়ী মার্জ করে আমরা যদি ইন্টিগ্রেশন করি and manipulating the constant of integration we may or we will write at the equation next equation বুঝতে পারি টেস্ট করে দেখতে পাবো এখানে ইকুয়েশন আমরা বুঝতে পারি log e pu বিশেষ করে এখানে log e ইন্টিগ্রেট করে আমরা এখান থেকে log e pu পাবো এখান থেকে আমরা আর এখান থেকে আমরা প্রথমটা থেকে পাবো আলফা 1 log p1 পাবো দ্বিতীয় থেকে পাবো আলফা 2 log p2 তৃতীয় থেকে পাবো আমরা আলফা 3 log p3 আমরা থেকে সাম করব আমরা সাম করে কনস্ট্যান্ট গুলোকে আমরা ম্যানিপুলেট করে কনস্ট্যান্ট গুলো আসলে এখানে সবগুলোকে আমি একত্রে আলফা 0 হিসেবে লিখব সবগুলো কনস্ট্যান্ট আমি কম্বাইন করে আলফা 0 হিসেবে লিখব অর্থাৎ এখান থেকে আমরা তিনটা ইন্টিগ্রেশন করে একটা থেকে পাবো আমরা log e pu প্লাস একটা কনস্ট্যান্ট পাবো ইকুয়াল টু আলফা 1 log p1 একটা কনস্ট্যান্ট পাবো দ্বিতীয় ইকুয়েশন হিসেবে আমরা টু কম্পোজিশন থেকে আমরা ইন্টিগ্রেশন করব তখন পাবো আমরা log e pu একটা কনস্ট্যান্ট প্লাস আলফা 2 log p2 প্লাস একটা কনস্ট্যান্ট এবং থার্ড ইকুয়েশন জন্য পাবো আমরা log e pu প্লাস একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু আলফা 3 log p3 প্লাস একটা কনস্ট্যান্ট আমরা তিনটা ইকুয়েশন যোগ করি আমরা যোগ করে কনস্ট্যান্ট গুলো যদি আমরা মার্জ করে আলফা 0 হিসেবে লিখি আমরা তখন আমরা লিখতে পারি log e pu ইকুয়াল টু আলফা 0 প্লাস alpha 1 log p1 তখন ইকুয়েশনের জন্য দ্বিতীয়টার জন্য লিখব alpha 2 log p2 এবং তৃতীয়টার জন্য লিখব আমরা alpha 3 log p3 ঠিক আছে এখন আমরা এটাকে আমরা লগটাকে তাড়ানোর জন্য আমরা এখানে এক্সপোনেনশিয়াল উপরে থেকে এক্সপোনেন্ট নিব আমরা টেক এক্সপোনেন্ট e পাওয়ার করব আমরা এক্সপোনেন্ট করে আমরা উপরে দিকে এটা হয়ে যাবে EPU ঠিক আছে ইকুয়াল টু এটা হবে আমার e পাওয়ার আলফা 0 এটা হবে আলফা 1 থেকে আমি ইচ্ছে করলে আলফাটা এখানে নিয়ে আসতে পারি p1 পর আলফা এখানে আসলে এটা হবে p1 পর আলফা হবে এটা হবে e পর আলফা 0 এটা p1 পর আলফা এটা p2 পর আলফা 2 এটা p2 পর আলফা 2 আমি এগুলোকে সংক্ষেপে একসাথে লিখতে পারি এখানে লিখতে পারি সংক্ষেপে এক্সপোনেন্ট এটা হচ্ছে e পাওয়ার আলফা 0 বা এটাকে সংক্ষেপে লেখা যায় এক্সপোনেন্ট e পাওয়ার আলফা 0 বা এক্সপোনেন্ট আলফা 0 একই জিনিস ইনটু p1 পাওয়ার এটাকে উপরে চলে যায় আলফা 1 p2 পাওয়ার আলফা 2 p3 পাওয়ার আলফা 3 এগুলোকে পাওয়ার হিসেবে উপরে নিয়ে গেলাম সবগুলো নিয়ে যে লগ আছে লগটা এক্সপোনেন্ট করা হলে লগটা চলে যাবে আমরা এই জিনিসটা হচ্ছে
একটা এটাকে আমরা ইউ হিসেবে লিখতে পারি কনস্ট্যান্ট হিসেবে যে ইউটা গিভেন থাকে এটাকে আমরা ইউ দিয়ে লিখবো এটাকে আমরা ইউ ইউ1 ফর আলফা e2 power alpha 2 u1 for alpha 1 e2 power alpha 2 and e3 power alpha 3 এটা একটা এক্সপেন্ডিচার ফাংশন এই ডিমান্ড ফাংশনের এক্সপেন্ডিচার ফাংশন হলো এটা কেমন তো এক্সপেন্ডিচার ফাংশনের সাথে ইন্ডিকেটর ফাংশনের একটা সম্পর্ক আছে সেটা ব্যবহার করে আমরা এখান থেকে লিখতে পারি u ইকুয়াল টু আমরা এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি কি এখান থেকে লিখতে পারি এক্সপেন্ডিচার ফাংশনের সাথে ইন্ডিকেটর ফাংশনের একটা ডুয়ালিটি আছে সেটা ব্যবহার করে আমরা লিখতে পারি u ইকুয়াল টু এটা এই যেহেতু এই এক্সপেন্ডিচারটা ওয়েজের সমান যেহেতু দুটো করেসপন্ড করছে সব জায়গায় এটা এটা আসলে ইন্ডিকেটর ফাংশন ইন্ডিকেটর ফাংশন থেকে ডাইরেক্ট ফাংশন কনভার্ট করা যায় পাওয়া যায় তাহলে এটা হলো আমাদের মোটামুটি ইন্টিগ্রেটেড প্রোগ্রামের একটা এক্সাম্পল যেখানে আমরা এই ইন্টিগ্রেটেড মূল কাজটা হলো এক্সপেন্ডিচার ফাংশন বের করা আর দ্বিতীয় কাজটা হলো এক্সপেন্ডিচার ফাংশন থেকে যদি বের করা যায় এক্সপেন্ডিচার ফাংশনের সাথে ইন্টিগ্রেটেড ফাংশন যে ডুয়ালিটি আছে সেটা ব্যবহার করে ইন্টিগ্রেটেড পাওয়া যায় ইন্টিগ্রেটেডটাই আমাদের এই টুলটি একটা মেজারমেন্ট হিসেবে কাজ করে তো এই হলো আমাদের ইন্টিগ্রেটেড প্রোগ্রামের সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে এখানে শেষ করব যদি কারো কোনো প্রশ্ন না থাকে আর কোনো প্রশ্ন আছে নাই মনে তাহলে আমি এখানে শেষ করছি ভবিষ্যতে আগামী ক্লাসে দেখা হবে